নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত স্বামী শিষ্য সংবাদের এই আলোচনাতে। আগের দিন আমরা স্বামী শিষ্য সংবাদের একটা অন্যরকম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, যেখানে স্বামীজি শিষ্যকে ক্রমাগত উদ্বুদ্ধ করছিলেন জীবন সংগ্রামে কিভাবে জয়ী হওয়া যায় সেই জন্য। আজকে আবার একটু অন্যরকম। আগের দিন স্বামীজি উদ্বুদ্ধ করছিলেন জীবন সংগ্রামে কিভাবে জয়ী হওয়া যায়, আর আজকে উদ্বোধন পত্রিকা, যেই উদ্বোধন থেকে প্রকাশিত স্বামী শিষ্য সংবাদ, যেই উদ্বোধন থেকে প্রকাশিত রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত বই, সেই উদ্বোধন যে প্রকাশনী তো অনেক পরে আসে, আগে তো একটা পত্রিকা বা কিছুটা শুরু হয়। স্বামীজি আগের দিন এত কিছু বলছিলেন, সেই বলার কাজটা কি? শুধুই কি বলে গেলেন নাকি কিছু করলেন? সে তো করেছেন প্রচুর, দেখা যাচ্ছে, কিন্তু শুরুটা কি, শুরুর সংগ্রামটা কি, সেইটা নিয়ে আজকের আলোচনা। উদ্বোধন পত্রিকার প্রকাশ কিভাবে শুরু হলো, প্রথম প্রকাশ, তার অনেক পর তো উদ্বোধন প্রকাশনী, তারও আগে প্রবুদ্ধ ভারত, বিভিন্ন ইতিহাস আছে এটার পিছনে। তা আমরা আজকে শুরু করছি উদ্বোধন পত্রিকার প্রকাশের পিছনের যে ঘটনা। সমস্ত কিছু একটা সামনে আমরা দেখতে পাই। আমরা ধরুন এই স্বামী শিষ্য সংবাদ, এই যে বইটি আমরা সামনে দেখতে পাচ্ছি, পড়ছি, কিন্তু এই বইয়ের পিছনে কত শ্রম, কত ঘটনা, কত কথা, সে তো আর জানা যায় না, যারা করেন তারাই জানেন। তো উদ্বোধন পত্রিকার প্রথম প্রকাশের পিছনের সামান্য কিছু ঘটনা যা এখানে তুলে ধরেছেন শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, সেটা আমরা আলোচনা করে একটু বোধ করার চেষ্টা করি যে কিভাবে একটা বড় কাজের শুরু হয়। আজকে বিংশ বললি বেলুর ভাড়াটিয়া মঠ বাটি 1898 খ্রিস্টাব্দ। বেলুরের ভাড়াটিয়া মঠ বাড়িতেই কাজ চলছে তখনও, 1898 খ্রিস্টাব্দ। আলমবাজার হইতে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে যখন মঠ উঠিয়া যায়, তাহার অল্পদিন পরে স্বামীজি ও তার গুরু ভাতৃগণের নিকট প্রস্তাব করেন ঠাকুরের ভাব জনসাধারণের মধ্যে প্রচারকল্পে বাংলা ভাষায় একখানি সংবাদপত্র বাহির করিতে হইবে। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঠাকুর নরেনকে নেতা বলেছিলেন যে তুই নেতা হবি, এদের সবাইকে দেখে রাখবি, এবং বাস্তবিকভাবেই দেখা যাচ্ছে সব কাজে কিন্তু স্বামীজি অগ্রবর্তী। বেলুর মঠের জন্য টাকা জোগাড় করলেন স্বামীজি। বেলুর মঠের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু কিরকম হবে, অলিভ কুমার দয়া করে কিছু মনে করবেন না, আপনার টাইম ঠিক আছে, আমি জানি আমার টাইম ঠিক নেই, একান্ত ক্ষমা প্রার্থী সেই জন্য। কারণ আমি বলতে চাই না, কারণ বললে সেটার একটা সাফাই দেওয়া হয়, কিন্তু আমি একটু দেরি করে এসেছি, দুঃখিত। যাই হোক, এখন আলোচনাটা করি আপাতত, যেইটুকু সময় অন্তত পাওয়া গেছে সেইটুকু। যে বলছেন যে স্বামীজি কিন্তু সবার আগে অগ্রবর্তী হয়ে একটা চিন্তা দিচ্ছেন অন্যান্য শিষ্যদের মধ্যে, ঠাকুরেরই অন্যান্য শিষ্যদের মধ্যে। স্বামীজি প্রস্তাব করলেন যে ঠাকুরের ভাব জনসাধারণের মধ্যে প্রচার কল্পে, প্রচারের জন্য বাংলা ভাষায় একটা সংবাদপত্র বের করতে হবে, যে ঠাকুরের ভাবই তাতে শুধু থাকবে। স্বামীজি প্রথমত একখানি দৈনিক সংবাদপত্রের প্রস্তাব করেন। উহা বিস্তর অর্থ সাপেক্ষ হওয়ায় পাক্ষিক পত্র বাহির করিবার প্রস্তাবে সকলের অভিমত হইল, এবং স্বামী ত্রিগুণাতীতের উপর তাহার পরিচালনের ভার অর্পিত হইল। স্বামীজি তো যেই কাজ শুরু করেন সেই কাজে বিশাল উৎসাহ মহোৎসাহে শুরু হয় সেই কাজ। তো স্বামীজি বলছেন যে রোজ একটা সংবাদপত্র বের করতে হবে। এবার রোজ একটা সংবাদপত্র বের করা ভীষণ রকমের কঠিন কাজ। সেখানে এডিটোরিয়াল সেকশন থাকে, রোজ লেখার ব্যাপার থাকে, একটা মানে প্রচন্ড একটা ব্যয়বহুল একটা ব্যাপার, সেটা সবসময় সম্ভব হয় না। তাই জন্য সবাই বললো যে না, পাক্ষিক, যতদূর সম্ভব, আমি যদি ভুল না করি, পাক্ষিক মানে 15 দিন অন্তর বোধহয় একটি করে বের করার কথা হলো। এবং স্বামীজি সেটার ভার দিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজির উপর, ত্রিগুণাতীতের উপর ভার দিলেন। স্বামীজির নিজের নিকটে 1 সহস্র টাকা ছিল, ঠাকুরের একজন গৃহস্থ ভক্ত আর 1 সহস্র ধার দিলেন।
ওই টাকায় কার্যারম্ভ হইল। এখানে কিছু মনে করবেন না, প্রায় সবাই গৃহস্থ রয়েছেন, এখানে সন্ন্যাসী গৃহস্থের আলাদাটা বোঝা যায়। সন্ন্যাসী যে কপটদক শূন্য, যার কাছে কাল কি খাবে তার ঠিক নেই, আবার এটাও বলা যাবে না তার সংসার নেই, কারণ তার সাথে অনেকগুলো ছেলে থাকে, কম করে হলেও 20-22টা ছেলে, এবং রোজ তাদের খাদ্যে অন্নের সংস্থান করতে হয়। তিনি কি করলেন, তার কাছে 1000 টাকা ছিল, 1000 টাকা তুলে দিয়ে দিলেন। আর একজন ঠাকুরেরই গৃহস্থ ভক্ত, তিনি দিয়েছেন, বড় কাজ করেছেন, কে জানি না, ওই কথাটা হয়তো বুঝেই শিষ্য তার নাম প্রকাশ করেননি। তার বাড়িতে কতজন মেম্বার হবে, কতজন সদস্য, বউ, আর খুব বেশি হলে 3-4টে বাচ্চা, 4-5 জনের ভরণ পোষণ। তিনি যেহেতু গৃহস্থ, তার নিশ্চয়ই কর্মসংস্থানের কোনো গল্প আছে, তার একটা মাসিক আয়েরও ব্যাপার রয়েছে। তিনি তো পারতেন টাকাটা পুরো দিয়ে দিতে, কিন্তু তিনি দিলেন না, তিনি ধার দিলেন। মানে টাকাটা পরে তাকে আবার ফেরাতে হবে। এই সন্ন্যাসী আর গৃহস্থের তফাৎ, এই মায়ার তফাৎ। সন্ন্যাসীর কোনো মায়া নেই, লাগবে নিয়ে নাও, কাল কি হবে দেখা যাবে। আপনারা বলবেন প্র্যাকটিক্যাল না, স্বামীজি যদি প্র্যাকটিক্যাল না হতেন তাহলে আজকে বেলুড় মঠ এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না, রোজ রোজ এত কয়েক হাজার মানুষের বিশ্বের বিভিন্ন প্রান্তে খাওয়া জুটতো না। আর সেই গৃহস্থ তার 5-6 জনকে নিয়ে দিন চালাতে জীবনান্ত হয়, তো তিনি ধার দিচ্ছেন 1000 টাকা। ওই টাকায় কার্যারম্ভ হইল 2000 টাকাতে, সেই সময় অনেকটাই টাকা। একটি প্রেস খরিদ করা হইল এবং শ্যামবাজার রামচন্দ্র মৈত্রের গলিতে শ্রীযুক্ত গিরীন্দ্রনাথ বসাকের বাটিতে ওই প্রেস স্থাপিত হইল। শ্যামবাজারে তখন ওই অঞ্চলেই বেশি যাতায়াত, তো ওই অঞ্চলেই একটি প্রেস স্থাপিত হইল। এবং এইটা পড়ার পরে আমি খুব উত্তেজনা সহকারে ভেবেছিলাম যে নিজেদের প্রেস থাকলে প্রচুর বই ছাপানোর সুবিধা, দাম কম লাগে আর কি। আমি উদ্বোধনে গিয়ে একদিন মহারাজদের সাথে গল্প করছি, যখন বই কিনতে গিয়ে কথা হয়, গল্প মানে কথা যেটা আর কি, যে মহারাজ আপনাদের প্রেসটা কোথায়, আপনারা প্রেসটা, তখন ওনারা বলেছিলেন না প্রেস চালানো এতটাই টাকার ব্যাপার, তো প্রেস আমরা নিজেরা রাখতে পারিনি, আমাদের নিজস্ব এখন আর প্রেস নেই, আমরা এখন অন্য প্রেস থেকে বই ছাপাই। নয়তো আমারও একটা মাথায় ঘুরছিল যে আমাদের সংস্থা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির জন্য যদি একটা প্রেস বানিয়ে নেওয়া যায়, কারণ আমাদেরও তো প্রকাশনা সংস্থা ধীরে ধীরে বাড়ছে। প্রকাশনা বিভাগের যিনি প্রধান স্বামী প্রজ্ঞানানন্দজি, তার উপরেও প্রচুর চাপ, এবং প্রকাশনা ধীরে ধীরে বাড়ছে, প্রচুর বইয়ের সংখ্যা আমাদেরই প্রকাশনীর। তো আমার মাথায় একটা ঘুরছিল, তো সেদিন বুঝেছিলাম একটা প্রেস চালানো কতটা কঠিন, ওই রামকৃষ্ণ মিশনে উদ্বোধনের এই মহারাজের সাথে কথা বলে। স্বামী ত্রিগুণাতীতানন্দ এইভাবে এইরূপে কার্যভার গ্রহণ করিয়া 1305 সালের 1 মাঘ ওই পত্র প্রথম প্রকাশ করিলেন। স্বামীজি ওই পত্রের উদ্বোধন নাম মনোনীত করিলেন। এই যে উদ্বোধন আমরা বলি, এটা কিন্তু স্বামীজির দেওয়া নাম। এবং তাহার উন্নতিকল্পে স্বামী ত্রিগুণাতীতকে বহু আশীর্বাদ করলেন। অক্লিষ্ট কর্মা স্বামী ত্রিগুণাতীত স্বামীজির আদেশে উহার মুদ্রণ ও প্রচার কল্পে যেরূপ পরিশ্রম করিয়াছিলেন, তাহার তৃতীয় দৃষ্টান্ত খুঁজিয়া পাওয়া যায় যাওয়া ভার। কখনো ভক্ত গৃহস্থের ভিক্ষান্নে, কখনো অনশনে, কখনো প্রেস ও পত্র সংক্রান্ত কর্মোপলক্ষে পায়ে হাঁটিয়া 5 ক্রোশ পথ চলিয়া এইরূপী স্বামী ত্রিগুণাতীত ওই পত্রের উন্নতি ও প্রচারের জন্য প্রাণ পর্যন্ত পণ করিতে কুণ্ঠিত হন নাই। কারণ পয়সা দিয়া কর্মচারী রাখিবার তখন সংস্থান ছিল না, এবং স্বামীজির আদেশ ছিল পত্রের জন্য গচ্ছিত টাকার একটি পয়সাও পত্রে ব্যয় ভিন্ন অন্য কোন রূপে খরচ করিতে পারিবে না। আমি এই লাইনগুলো ভীষণ দরকারি, আমি এই লাইনগুলোর ব্যাখ্যায় পরে আসছি। স্বামী ত্রিগুণাতীতা সেই জন্য ভক্তদিগের আলয়ে ভিক্ষা শিক্ষা করিয়া নিজের গ্রাসাচ্ছাদন কোন রূপে চালাইয়া ওই আদেশ বর্ণে বর্ণে পালন করিয়াছিলেন। স্বামীজির একটা খুব সুন্দর কথা আছে, পত্রাবলীতে কথাটি রয়েছে, যে সংগঠনে সব থেকে বড় সমস্যা হয় টাকা পয়সার হিসাব নিয়ে, টাকা পয়সার ঝামেলাটা সব থেকে বড় সমস্যা। স্বামীজির নির্দেশ কি ছিল? শাকের টাকা শাকে, মাছের টাকা মাছে। সংগঠনের মূল সমস্যা কি হয়? একটা টাকা থাকে,
একটা জায়গায় যখন সমস্যা হয়, ঠিক আছে ওই টাকাটাকে ওই জায়গায় খাটিয়ে নেওয়া হোক, এইভাবে আস্তে আস্তে হিসাব গোলাতে থাকে। এবং যারা টাকাটা মানে টাকাটা নিয়ে নাড়াচাড়া করছেন তাদের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হতে থাকে। তাই স্বামীজির কঠোর নির্দেশ ছিল, শাকের টাকা শাকে, মাছের টাকা মাছে। মানে যেই টাকা শাক কিনতে রাখা হয়েছে সেই টাকা দিয়ে যেন শাকই কেনা হয়, মাছ কেনা না হয়, লাগলে মাছ খাওয়া হবে না। আবার যেই টাকা মাছ কিনতে রাখা হয়েছে সেই টাকা মাছেই যেন ব্যবহার হয়, শাক কিন্তু ওই টাকা ব্যবহার হওয়ার দরকার নেই। তো ঠিক একই ব্যাপার, স্বামীজির কড়া নির্দেশ ছিল যে যে পত্রের জন্য গচ্ছিত টাকার এর জন্য যে টাকা তোলা হয়েছে তার একটা পয়সাও যেন এই পত্রের কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার না হয়। সুতরাং ত্রিগুণাতীতানন্দের খাওয়ার টাকা নেই, তিনি সন্ন্যাসী, তার খাওয়ার টাকার দরকারও নেই ওইভাবে, তিনি গৃহস্থদের ঘরে ভিক্ষা করে নিজের গ্রাসাচ্ছাদন করেছিলেন। এবং অদ্ভুতভাবে তিনি বলছে অনশনে কখনো কাটিয়েছেন, কখনো খেতে পাননি, কিন্তু তাও এর নাম আদর্শ, এর নাম সততা। তিনি তাও ওখান থেকে টাকা নেননি, তার হাতে টাকা আছে। আপনারা অবস্থাটা বুঝুন, তার হাতে টাকা রয়েছে 2000 টাকা, সেদিনে অনেক টাকাই, সেখান থেকে ধরে নিতে পারি কমসে কম 100 টাকা তো তার হাতে থাকেই। 100 টাকা সেদিন তখনের যুগে অনেক টাকা। তিনি সেই টাকা হাতে রেখে তিনি অনশনে দিন কাটাচ্ছেন। তার কারণ তার ভিক্ষা জোটেনি। তিনি পায়ে হেঁটে ঘুরছেন, কারণ বাস ভাড়া তিনি সেই টাকা থেকে নিতে পারবেন না। তিনি করলেন না যে আগে এই টাকা থেকে নিয়ে নি, পরে ভিক্ষা পেলে এই টাকার সাথে জুড়ে দেব, যেটা প্রায়শই আমরা করে থাকি। এটা করলেন না। এইখানেই মহাপুরুষদের মহত্ব, এইখানেই সত্যের প্রতি দৃঢ়তা, এইখানেই আদর্শ, এইখানেই মূল বিষয়টা, সমস্ত কিছুর মূল বিষয়টা এটাই। আচ্ছা অলিভ কুমার, আপনাকে তো আমি বললাম যে সময় সম্পর্কে কঠোর হওয়া আবশ্যক নয়। হ্যাঁ আমি বললাম তো যে আমার ভুল হয়েছে। আপনি এটা নিয়ে বারবার প্রশ্ন করছেন কেন? আপনি কাইন্ডলি ইন্টারাক্ট করবেন না এরকম বারবার ভাবে। মানে আমি একটা কথা বলছি তো আমার একটু অসুবিধা হয়। আমি প্রথমেই বিষয়টা নিয়ে ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে হ্যাঁ আমারই ভুল। তো এটা নিয়ে বারবার এরকম বলাটা না খুব অস্বস্তিজনক হচ্ছে। আপনার ইচ্ছা না হলে আপনি নাই শুনতে পারেন, সেটা আলাদা বিষয়। যাই হোক, অ্যাকচুয়ালি কমেন্ট গুলো চোখের সামনে আসে তো, এরকম অদ্ভুত অদ্ভুত কমেন্ট বারবার এলে, হ্যাঁ আমার ভুল, আমি বারবারই বলছি আমারই ভুল, কিন্তু বারবার এই কমেন্ট গুলো চোখের সামনে এলে খুব অস্বস্তিজনক ব্যাপারটা হয়। তো এই ধরনের কথা আপনার উত্তর পেয়ে গেছেন, আপনি বারবার এই ধরনের কথা আর নয় নাইবা বললেন, অসুবিধা হলে আপনি নয় নাইবা দেখলেন। তো বলছেন স্বামী ত্রিগুণাতীত, সেই জন্য ভক্তদিগের আলোয় ভিক্ষা শিক্ষা করিয়া নিজের গ্রাসাচ্ছাদন কোন রূপে চালাইয়া ওই আদেশ বর্ণে বর্ণে পালন করিয়াছিলেন। একবার মনে আছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একটি অনুষ্ঠানের কাজ ছিল, আমি আর সুদেশনা, আপনারা সুদেশনাকে অনেকেই চেনেন, ইন্ডিয়ান মংস পেজেরই একজন খুবই সুবক্তা। তখন আমরা আরো ছোট, 2019 সাল, 18 সাল যতদূর সম্ভব, সদ্য কলেজ পাশ করেছি, ও তখনও কলেজে পড়ে, ও আমার থেকেও কিছুটা ছোট। তো সুদেশনার আমি টাকা জোগাড় করতে বেরিয়েছি, এবং তখন আমাদের এইটা মনে হয়েছিল, তখন সল্টলেক, আপনারা জেনে থাকবেন যে সল্টলেকে অটোয় উঠতে বা কিছুতে খুব পরিমাণে আর কি টাকা লাগে। একটু দূরত্ব 20 টাকা 25 টাকা, মানে তখন আমাদের কাছে 20 টাকা 25 টাকা, চাকরি বাকরি করি না, কারোরই হাতে কিছু নেই, এদিকে পকেটে অনেক টাকা রয়েছে, তার কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে স্পন্সরশিপ জোগাড় করতে যাচ্ছি, ফোর্ড কোম্পানিতে যাচ্ছি। তো এবার ওই সল্টলেকটা প্রায় আমরা পায়ে হেঁটে ঘুরেছিলাম। এবং তখন আমাদের দুজনেরই মনে আছে, যখন দুজন হাত ধরে এক একটা রাস্তা পেরোচ্ছি, আমরা হাসাহাসি করতে করতে এটা বলেছিলাম যে যতদিন এই অবস্থা থাকে ততদিনই ভালো, আমাদের যেন খুব বেশি টাকা কড়ি না হয় যে আমাদের গাড়ি চড়ে ঘুরতে হচ্ছে। পায়ে বড় ব্যথা হয়েছিল ঠিকই, কিন্তু সত্যের প্রতি, আদর্শের প্রতি ভালোবাসাটা সেদিন টের পেয়েছিলাম। ত্রিগুণাতীতানন্দজির মতন অতটা কিছু হয়তো হয়নি, কিন্তু খুব অল্প হলেও সেদিন এই কথাটা বোধ করেছিলাম যে শাকের টাকা শাকে, মাছের টাকা মাছে। এবং এই কথাটা আমাদের মাথায় বারবার ঘুরতো, কারণ ভগবান আমাদের এই কথাটা বারবার বলতেন যে যেই টাকাটা যার জন্য, সে টাকাটা যেন তার জন্যই ব্যবহৃত হয়। এবং দুপুরবেলা মনে আছে একটা ধাবাতে গিয়ে সামান্য কিছু খাওয়া, মানে 60 টাকার একটা
কিছু খাওয়া ছিল, সেটা পারিনি আমরা খেতে, একটা প্লেট নিয়ে দুজন ভাগ করে খেয়েছিলাম। তো সে মানে সুদেষ্ণার সাথে আমার বন্ধুত্বটা ওরকমই আর কি। তো তারপর ফিরে মানে পায়ে তো মানে আমাদের দিনের পর দিন ওই রকমই গেছিল, কিন্তু আমাদের দুজনেরই এই কথাটা মনে হয়েছিল দিনগুলো এমনই থাক। যখনই হাতে টাকা এসে যায়, যখনই বৈভব এসে যায়, যখনই কথায় কথায় উবের বুক করে চড়া অভ্যাস হয়ে যায়, তখন বোধহয় সত্যের টান একটু হলেও কমে আসে। হয়তো সবার কমে না, কিন্তু একটু হলেও সত্যের টানটা কমে আসে। যাই হোক, এইটা পড়তে গিয়ে আবার পুরনো কথা আর কি মনে পড়লো, তাই একটু ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলাম। পত্রের প্রস্তাবনা স্বামীজি নিজে লিখিয়া দেন এবং কথা হয় যে ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণই এই পত্রে প্রবন্ধাদি লিখবেন। একদম শুরুর দিকের উদ্বোধনের কথা বলছেন যে স্বামী ত্রিগুণাতীত ভক্তদিগের জন্য ভিক্ষা শিক্ষা করে তো গ্রাসাচ্ছাদন চালালেন, এবং তারপরে কি হলো যে পত্রের প্রস্তাবনা স্বামীজি নিজে লিখছেন প্রথম, এবং এটাই হলো যে ঠাকুরের সন্ন্যাসী এবং গৃহী ভক্তরাই এই পত্রে প্রবন্ধ লিখবেন, অন্য কেউ নয়। কারণ ঠাকুরের ভাব প্রচারের জন্যই মূলত এই পত্রের অবতারণা। তখন তো ঠাকুরের মানে সন্ন্যাসী আর গৃহী ভক্তরা যারা ঠাকুরের সম্পর্কে বিশাল আর কেউ জানে না, যদিও তখন বাংলায় নবজাগরণ, ঠাকুরের সম্পর্কে বসুমতীতে বেরিয়েছে। দুঃখের ব্যাপারটা কি, ঠাকুরের সম্পর্কে বসুমতীতে বেরিয়েছে ঠাকুর জীবিত থাকতেই। ঠাকুরের কাছে কিছু ইংরেজ ভক্ত আসতেন, ঠাকুরের কাছে কিছু মানুষ দেখতে এসছেন। তখনকার দিনে বড় বড় মনীষী যারা বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর মহাশয়, রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা সবাই ছিলেন। এনাদের নিয়ে তখন বাংলায় বিশাল হইচই। কিন্তু ঠাকুর যখন দেহত্যাগ করছেন তখন পাশে বোধহয় 33 জন না 32 জন। আর ঠাকুরের কাজ করার জন্য 1000 টাকা একজন গৃহস্থকে ধার দিতে হচ্ছে, ভাবা যায়? আজ ঠাকুরের এত রমরমা, ঘরে ঘরে ছবি, বেলুর মঠের এত টাকা, টাকা রেখে পারা যাচ্ছে না, সন্ন্যাসীদের কাছে অনেক ধন সম্পত্তি। তখন যেখানে শুরু, যেখানে এই দিনগুলোই বড় সুন্দর থাকে, যখন টাকা থাকে না। টাকা এলে ভালোই, মন্দ কিছু নয়, কিন্তু সেই টাকার ভারসাম্য যখন বজায় রাখা যায় না তখনই সমস্যা। কিন্তু এই দিনগুলি আসল দিন, যারা এই দিনগুলো কাটায়, যারা এই সোনার দিনগুলো কাটায়। আমাদেরকে ভগবান বলতেন, এখনো বলেন যে আমি পাহাড় কেটে রাস্তা বানাচ্ছি, তো তোরা এসে আমার সাথে হাত লাগা, রাস্তা এখনো তৈরি নেই। আমি খুব এনজয় করি ভগবানের সাথে এই দিনগুলো, কারণ আমাদের সংগঠন এখনো অত বড় নয়। হয়তো কোনোদিন হাতে সংগঠনের প্রচুর পয়সা আসবে, চেষ্টা করবো সেদিনকে যাতে ঈশ্বর করেন ভারসাম্য রক্ষা হোক। কিন্তু এই যে কম টাকায় রাস্তাঘাটে হেঁটে হেঁটে কাজ করা, এই জায়গাগুলো, এই মুহূর্তগুলো বড় সুন্দর। মানুষের জন্য কাজ করা, যেখানে নিজের কিছু নেই, নিজের জন্য কিছু করছি না, যখন যখন মানুষের সাথে মিশছি, এমনি এমনি গিয়ে এক একটা কোম্পানিতে ঢুকে যাচ্ছি, কথা বলছি, বেদান্ত বলছি, এই মুহূর্তগুলো বড় সুন্দর। যখন আমার নিজের চাওয়ার কিছু নেই, কিন্তু আমার মানুষকে কিছু দেওয়ার রয়েছে গুরু কৃপায়। হয়তো কোথাও সফল হচ্ছি, কোথাও ব্যর্থ হচ্ছি। তো হ্যাঁ, ইন্ডিয়ান মিরর পত্রিকায় কেশবচন্দ্র সেন লিখেছিলেন। তো ভেবে দেখুন, কেশবচন্দ্র সেন মারা যাওয়ার সময়ও কলকাতায় যেন ধস নেমেছিল, সেখানে ঠাকুর মারা যাচ্ছেন বেশি কেউ জানছেই না। এবং ঠাকুর মারা যাওয়ার এত বছর পর স্বামীজি বিদেশ জয় করে ফেললেন, তারপরও 1000 টাকা ধার নিয়েই কাজ করতে হচ্ছে, এবং তখনও ত্রিগুণাতীতানন্দজিকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। মানুষের তো ঝাঁপিয়ে পড়ে আসা উচিত। আপনাদের কি লাগবে? মানে 10টা লোক এসে যদি 100 টাকা করে দেয় তাহলেই তো 1000 টাকা হয়ে যায়, কিন্তু সেটুকুও দেয়নি। কলকাতায় কি তখন বাবুগিরি ছিল না, জমিদার কালচার ছিল না? সব ছিল, দাঁড়ায়নি। এই হয় মৃত্যুর এত বছর পর এখন সবাই ঠাকুরমা স্বামীজির নামে অজ্ঞান। এখন ঠাকুরের নামে স্ট্যাটাস, বেলুর মঠ থেকে দীক্ষিত, আমি ঠাকুরের দীক্ষিত, দ্যাটস স্ট্যাটাস অ্যাকচুয়ালি। আমি জব কত করি তার দরকার নেই, আমি ধ্যান কত করি তার দরকার নেই, কিন্তু এটা আমার স্ট্যাটাস মেনটেন। আমি ঠাকুরের থেকে দীক্ষিত, আমি ঠাকুরের পরম্পরার দীক্ষিত। তার থেকেও বড় কথা, আমি প্রেসিডেন্ট মহারাজের থেকে দীক্ষিত, আমি বেলুরের প্রেসিডেন্ট মহারাজের দীক্ষিত। কিন্তু আমার আধ্যাত্মিক উন্নতি কত হলো আমার জানার দরকার নেই, কিন্তু ওটা আমার কাছে স্ট্যাটাস মেনটেন করে।
কিন্তু এই স্ট্যাটাসের পিছনে এই কষ্ট রয়েছে, যেখানে একজন ঠাকুরের ঠিক সন্ন্যাসী, একজন ঠাকুরের নিজের ছেলে পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে পকেটে এক গাদা টাকা রেখে অনাহারে দিন কাটাচ্ছে। তার ভিক্ষা জোটেনি। অনাহারে কেন কাটাচ্ছে? পরিষ্কার ভালোবাসা। বোঝাই তো যাচ্ছে যে অনাহারে দিন কাটাচ্ছে কেন, তার ভিক্ষা জোটেনি, তাকে দেয়নি কেউ ভিক্ষা। এত কিছুর পরেও তার ভিক্ষা জোটেনি। আমিও চাই আমাদের জীবনে অন্তত কয়েকটা দিন এরকম কাটুক, গুবের চড়ে না কাটুক, একটু পায়ে হেঁটে কাটুক, তাহলে অন্তত কষ্টটা বোঝা যাবে। স্বামীজিরা তাই জন্য হয়তো পরে অনেক টাকা পয়সা অনেক কিছু বেলুর মঠে হয়েছে, কিন্তু স্বামীজিরা সেভাবে অপব্যয় কোনোদিন করতে পারেননি। আমার একটা চিঠির কথা মনে পড়ে যাচ্ছে, মা বোধহয়, যতদূর সম্ভব মা বলেছিলেন এই কথাটা, যে তোরা যেভাবে কষ্ট করেছিস, তোমরা যেভাবে ছেলেরা কষ্ট করেছো, সেইভাবে কষ্ট এখনকার ছেলেরা করতে পারবে না। তোমরা গাছতলায় শুয়ে দিন কাটিয়েছো, কিন্তু সেই কষ্ট এখনকার ছেলেরা পারবে না। ওদের জন্য অন্তত একটা যেন খাটের ব্যবস্থা থাকে। এটা হয়তো পরে আসবে, কিন্তু এই কষ্টটা থাক। এই কষ্টটা না থাকলে মানুষ হয় না, এই কষ্ট না থাকলে একটা বড় সংগঠন হয় না। আবার এই কষ্টের পরে যখন কেষ্ট মেলে, তখন ভারসাম্য বজায় না থাকলে সেই কেষ্ট ছারখার হয়ে যায়। তো কষ্টের সাথে ভারসাম্য বজায় রাখা বড় দরকারি। কোনরূপ অশ্লীলতা ব্যঞ্জক বিজ্ঞাপনাদি যাহাতে এই পত্রে প্রকাশিত না হয়, সেই বিষয়েও স্বামীজি নির্দেশ করিয়া দেন। এবং স্বামীজি একদম স্ট্রিক্ট নির্দেশ দিলেন যে কোন রকম অশ্লীলতা ব্যঞ্জক বিজ্ঞাপনাদি পত্র এলেই বিজ্ঞাপন আসবে, স্বাভাবিক। কারণ একটা বইয়ের প্রকাশনার একটা খরচ রয়েছে, সেই খরচ। এবং আপনারা হয়তো জেনে থাকবেন, রামকৃষ্ণ মিশনে আপনারা কোনো বই কিনতে যান, বা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে, আমি যেহেতু এখানে প্রকাশনা সংস্থার সাথে গভীরভাবে যুক্ত রয়েছে, আমি জানি ব্যাপারটা কিভাবে কি হয়, বইয়ের লেআউট বা কি সমস্ত কিছু। আপনারা বই কিনতে যান, দেখবেন খুব কম টাকায় বইগুলো পাচ্ছেন। একটা মোটা বইয়ের দাম হয়তো বড়জোর 200 টাকা, খুব বেশি হলে 200 টাকা হলে আমরা বলি এত টাকা মানুষ দিতে পারবে। আপনারা ওই সাইজের একটা বই আনন্দ পাবলিশার্সে কিনতে ঢুকুন। আমি মানে ইয়ে করছি না, মানে খারাপ বলছি না, ওনাদের পেজের কোয়ালিটি, বাইন্ডিংস বা দেশ, যেখান মানে যে কোনো পাবলিশার্সে, দ্বীপ প্রকাশনী আপনারা ঢুকুন, আপনারা বুকে হাত দিয়ে বেরিয়ে আসবেন, বাবা এত দাম কি করে কিনবো। কিন্তু সেই পরিমাণ মোটা বই কিভাবে মানে কিভাবে এনারা এত কমে দিচ্ছেন। রামকৃষ্ণ মিশন একটা যদি মোটা বই কিনতে যান, আমি সেদিনকে একটা উদ্বোধন থেকে বেশ মোটা একটা বই কিনলাম, তারপর আমি আবার উল্টে মহারাজকে বললাম, মহারাজ দেখুন আমার পয়সা করি নেই, আমাকে একটু ছাড়টা দিন। উনি বললেন 30% ছাড়, আমায় দিয়ে দিলেন। মানে দেখেছি, মানে চাকরি করি না, কিছু করি না, গিয়ে বললাম দেখুন চাকরি টাকরি করি না, এই পথেই চলে যাব, তো একটু কমে দিন। ওনারা আবার তার থেকে 30% ছাড়ে দিলেন। আবার রামকৃষ্ণ মিশনের যে নিয়ম রয়েছে, সন্ন্যাসীরা যখন কোনো বই কিনতে যায়, তাদের অর্ধেক দামে বই দেওয়া হয়, 50% ছাড়ে দেওয়া হয়। তো তার মানেটা কি? তারা চাইছেন যে বইয়ের থেকে লাভ নয়, ওই বইয়ের মধ্যে যেই কথাগুলো রয়েছে সেই কথাগুলো আরো মানুষের মাঝে যাক। আমাদের যে ম্যাগাজিন, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের দাম বহু বছর 10 টাকা ছিল। ওই ম্যাগাজিনের দাম 10 টাকা থেকে 20 টাকা করতে আমাদের অনেকবার ভাবতে হয়েছে যে 20 টাকা করব। লাস্টে যখন দেখা যাচ্ছে যে আর চালানো যাচ্ছে না, কারণ প্রেসের খরচ রয়েছে, কালির খরচ রয়েছে, কাগজের দাম রয়েছে, সবকিছু নিয়ে যখন দেখা যাচ্ছে যে আর চালানো যাচ্ছে না, তখনই দামটা 20 টাকা করা হয়। মানে সেটা অত্যন্ত কষ্টের সাথে, মানে আমাদের ওই 20 টাকা করতে হচ্ছে। কিন্তু ওই রকম একটা ম্যাগাজিন আপনি এমনি কিনতে যান, আপনার অনেক টাকা দাম পড়বে। এইসব আধ্যাত্মিক সংগঠনের ম্যাগাজিন বলুন, বই বলুন, দাম এত কম হয় তার কারণ এরা পরের জন্য কাজ করে, এরা নিজেদের লাভের কথা কম ভাবে। হ্যাঁ, লাভের কথা ভাবে, একদম লাভ হয় না আমি বলছি না, কিন্তু লাভটা কেন হয়, ওই লাভটা রেখে দেওয়া হয় যে আবার পরের বই বের করতে কাজে লাগবে। ওই লাভটা নিয়ে মানে অন্যান্য পাবলিশার্সরা লাভটা নিয়ে নিজের সংসার চালায়, এখানে লাভটা নিয়ে সংগঠনের অন্যান্য কাজে বা খাওয়া দাওয়ার কাজে, পার্টি করার কাজে লাগানো হয় না, বা বউ বাচ্চা নেই তাদের ভরণ পোষণে লাগানো হয় না। ওই লাভটা নিয়ে আবার পরের আর একটা কোনো আধ্যাত্মিক বই তৈরির কাজে ব্যবহৃত হয়।
তাই জন্যই আপনারা এতটা কমে এই বইটা পান, এবং তাতে বিজ্ঞাপন লাগে। তার কারণ এই যে প্রথম থেকে উদ্বোধন অত বছর আগে 1898 সাল, এবং এই কদিন আগেও আমাদের প্রত্যেক 6 মাস অন্তর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে ম্যাগাজিন বেরোয়। তো আমাদেরও ইয়ে লাগে, বিজ্ঞাপন লাগে। এই বিজ্ঞাপন বলতে মনে পড়লো যে বিজ্ঞাপন জোগাড় করতে হয়। কেন জোগাড় করতে হয়? কারণ যেই পরিমাণ টাকা ম্যাগাজিন তৈরি করতে লাগে, আমরা তো মানুষের থেকে সেই পরিমাণ টাকা নিতে পারি না। তো অন্তত তৈরির খরচাটুকু যাতে বিজ্ঞাপন দিয়ে উঠে যায়, সেইটুকু চেষ্টা থাকে। তো সেই চেষ্টাটা তখনও ছিল, সেই চেষ্টাটা এখনো আছে। কিন্তু সেখানে দেখতে হবে যে কোনো রকম অশ্লীলতা ব্যঞ্জক বিজ্ঞাপন যেন সেখানে না থাকে, সেই বিষয়ে স্বামীজি নির্দেশ করিয়া দেন। সংঘরূপে পরিণত রামকৃষ্ণ মিশনের সভ্যগণকে স্বামীজি এই পত্রে প্রবন্ধাদি লিখিতে এবং ঠাকুরের ধর্ম সম্বন্ধীয় মত পত্র সহায়ে জনসাধারণের প্রচার করিতে অনুরোধ করিয়াছিলেন। পত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হইলে শিষ্য একদিন মঠে উপস্থিত হইল। স্বামীজি সবাইকে অনুরোধ করেছেন যে তোমরা সবাই লেখো। তো বলছেন যে পত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হইলে শিষ্য একদিন মঠে উপস্থিত হলো। স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে তিনি তাহার সহিত উদ্বোধন পত্র সম্পর্কে এইরূপ কথাবার্তা আরম্ভ করিলেন। বসেছে শিষ্যের সাথে স্বামীজির একটা খুব সুন্দর সম্পর্ক, সুন্দর কথাবার্তা হয়। স্বামীজি পত্রের নামটি বিকৃত করিয়া পরিহাস চলে। একটা বড় কাজ যখন শেষ হয় তখনই হাসাহাসি হয়। বাবারে হয়েছে আর কি, সে মাথা থেকে নেমেছে, যে করে সে জানে। যারা বসে বসে কাজ দেখে আর আহা অনেক কাজ না, আহা অনেকটা বাকি আছে না, তাদের এই ফুর্তিটা আসবে না। কিন্তু যারা ওই খাটে বসে বসে, যেমন সুদেষ্ণা, আপনারা যেহেতু সুদেষ্ণাকে চেনেন, ওকে মানে ওর বিষয়ে বলতে পারি। ও হচ্ছে বাংলা থেকে বইগুলোর ইংলিশ অনুবাদ করে। তো ওকে আমি মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞাসা করি, কিরে হয়ে গেছে? ও মোটামুটি আমাকে মানে তুলোধনা করে এবং তারপর বলে যে এত কাজ এভাবে হয়, এভাবে শেষ হয়, এখনো এই লেআউট বাকি, সেই বাকি। গ্রেটেস্ট বইটি নিয়ে সুদেষ্ণা আলোচনা করছে। ওই বইটির ইংলিশ ওরই করা। ওই বইটির যখন ইংলিশ করেছিল, তারপর মনে আছে ও তখন আরো ছোট, সবে কলেজ পাশ করেছে। ভগবান ওকে মালা পরিয়ে দিয়েছিল এবং অসাধারণ ইংলিশ করেছিল। তো ঠিক তেমনই আমি বাইরের লোক, ও অনুবাদ করছে আর আমি ওকে ফোন করে করে জ্বালাই, কিরে আর কতদিন, আর হয়েছে, আর কতটা করতে লাগবে, প্রুফ দেখা হলো। ওর মাথার চাপ, ও শেষ হওয়ার পর যে ভাবে বলে বাবা মাথা থেকে নামলো, আমি সেভাবে বলি না, এলাম বাবা বাঁচবি। আমার আনন্দ ওর আনন্দ কিন্তু অনেক অনেক তফাৎ। যে খাটছে তার আনন্দ অনেক আলাদা। তো সেখানে স্বামীজির মাথায় এটা খাটনিটা রয়েছে। ত্রিগুণাতীতানন্দজি তো কাজ করেছেন, স্বামীজির মাথায় প্রেশারটা রয়েছে। তো স্বামীজি এবার হেসে বলছেন, উদ্বন্ধন দেখেছিস? উদ্বোধনকে একটু মজা করে বলছেন, উদ্বন্ধন দেখেছিস? শিষ্য আজ্ঞে হ্যাঁ, সুন্দর হয়েছে। স্বামীজির একটা স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বামীজির একটা খুব সুন্দর গুণ আমার যেটা লাগে, স্বামীজি না খুব সুন্দর করে স্বপ্ন দেখতেন। স্বামীজির স্বপ্নগুলো বড় ছিল। ছেঁড়া কাঁথায় শুয়ে থাকতে পারেন, মাটিতে শুয়ে থাকতে পারেন, হাতে এক কপর্দক না থাকতে পারে, স্বামীজি স্বপ্ন দেখেছিলেন ভারতটাকে আমি দেখব। স্বামীজি স্বপ্ন দেখেছিলেন যখন হাতে কিছু নেই, বাড়িতে ছোট ছোট ভাই বোনেরা খেতে পাচ্ছে না, বাবা মারা গেছে, মা বিধবা, মায়ের ছেঁড়া শাড়ি পরে মায়ের দিন কাটছে, মায়ের দুটো শাড়ি নেই যে মা পরবে, ছেঁড়া শাড়ি পরে মায়ের দিন কাটছে। সেই অবস্থায় দাঁড়িয়ে এই মানুষটি স্বপ্ন দেখেছিলেন যে আমাকে সন্ন্যাসী হয়ে বেরোতে হবে, নইলে ঠাকুরের এই ভাব মানুষের কাছে পৌঁছাবে না। স্বামীজির এই স্বপ্ন দেখার বিষয়টা আমার খুব খুব পছন্দ। স্বামীজি তো কাছে তখন কিছু নেই, কিন্তু স্বামীজি স্বপ্ন দেখছেন এই বিশ্বকে আমাকে ঠাকুরের কথা বলতে হবে, নইলে এই বিশ্ব ঠাকুরকে জানবে না। তো তেমনি স্বামীজি এইখানেও স্বপ্ন দেখছেন, বলছেন যে এই পত্রের ভাব ভাষা সব নতুন ছাঁচে করতে হবে, সব নতুন ভাবে করতে হবে। এই স্বপ্নই কিন্তু একটা কিছুকে বড় জায়গায় দাঁড় করায়। শিষ্য কিরূপ? স্বামীজি ঠাকুরের ভাব তো সবাইকে দিতে হবেই, অধিকন্তু বাংলা ভাষায় নতুন ওজস্বিতা আনতে হবে। স্বামীজি বলছেন ঠাকুরের ভাব তো সবাইকে দিতে হবেই, কিন্তু তার সাথেও যেটা করতে হবে, বাংলা ভাষায় নতুন ওজস্বিতা, একটা তেজস্বী ভাব আনতে হবে। এরপর একটু ভাষাগত আলোচনা। আমি ভাষার ছাত্রী নই, পুরো সায়েন্সের ছাত্রী। আমি একটু এগোচ্ছি
খুব বেশি ব্যাখ্যায় যাব না। বলছে এই যেমন কেবল ঘন ঘন ভার্ব ইউজ করলে ভাষার দম কমে যায়, বিশেষণ দিয়ে ভার্বের ব্যবহারগুলি কমিয়ে দিতে হবে। তুই এইরূপ প্রবন্ধ লিখতে আরম্ভ কর, আমায় আগে দেখিয়ে তবে উদ্বোধনে ছাপতে দিবি। বলছেন যে কেবল ঘন ঘন ভার্ব ইউজ করলে, মানে ক্রিয়াপদ ব্যবহার করলে, খাচ্ছি যাচ্ছি এইগুলো করলে, তাহলে বলছে ভাষার দম কমে যায়। ভাষার একটা একটা বাক্যের মধ্যে 14 বার ধরে ক্রিয়াপদ যদি ব্যবহার করা হয়, মানে আমি করছি, আমি এটা খাচ্ছি, আমি জল খাবো, এই ধরনের। কিন্তু বলছেন যে বিশেষণ দিয়ে যদি ভার্বের ব্যবহার কমানো যায়, যে একটা বিশেষণ মানে সুন্দর খারাপ বা যেইভাবে একটা সুন্দর বিশেষণ দিলে ভার্বের অর্থ মানে ভার্বের ব্যবহারটা যদি কমাতে পারি আমি, তাহলে ভাষার তেজ বাড়ে। এবার বলছেন যে তুই এরকম লেখা আরম্ভ কর, তারপর আমাকে আগে দেখিয়ে উদ্বোধনে ছাপতে দিবি। স্বামীজি শিষ্যের সাথে এতটাই কাছের সম্পর্ক, বলছে আমাকে দেখিয়ে উদ্বোধনে তারপর ছাপতে দিবি। শিষ্য মহাশয়, স্বামী ত্রিগুণাতীত এই পত্রের জন্য যেরূপ পরিশ্রম করিতেছেন তাহা অন্যের পক্ষে অসম্ভব। শিষ্য এবার তার অন্যের কথা, ত্রিগুণাতীতানন্দজির কথা বলছেন। বলছেন যে ত্রিগুণাতীত এই পত্রের জন্য যেরূপ পরিশ্রম করছেন তাহা অন্যের পক্ষে অসম্ভব। এবার আসল কথায়, স্বামীজি তুই বুঝি মনে করছিস ঠাকুরের এইসব সন্ন্যাসী সন্তানেরা কেবল গাছতলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতে জন্মেছে? ইহাদের যে যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে তখন তার উদ্যম দেখে লোকে অবাক হবে। এদের কাছে কাজ কি করে করতে হয় তা শেখ। এই দেখ, আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কার্যে নেমেছে। এ কি কম স্যাক্রিফাইসের কথা? আমার প্রতি কতটা ভালোবাসা থেকে কর্ম প্রবৃত্তি এসছে বলতো? সাকসেস করে তবে ছাড়বে, তোদের কি এমন রোগ আছে? এই সন্ন্যাসীদের তফাৎ। বলছেন যে তোর মনে করেছিসটা কি কেবল ধুনি জ্বালিয়ে ধ্যান ধারণা করবে, এই জন্য সন্ন্যাসী? সন্ন্যাসী ধুনি জ্বালিয়ে ধ্যান ধারণা করবে, সেটা তার কাজ, কিন্তু তার সাথে যখন সে যেই কাজে হাত দেবে সেই কাজটা সে ফাটিয়ে করবে, তখন তার কিন্তু অন্য কোনো দিকে খেয়াল থাকবে না। কিন্তু তার জন্য ধুনি জ্বালিয়ে ধ্যান করার অধ্যায়টাও কিন্তু আছে, ওইটা ভুলে গেলে চলবে না। ওই অধ্যায়টা আছে বলেই আজ সে এই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কাজ করতে পারছে। কিন্তু সংসারীরা, মানে বারবার অনুরোধ করছি, কিছু মনে করবেন না, আমি আপনাদের আক্রমণ করছি না, কিন্তু যেটা ঘটনা সেটা তো বলতেই হবে। সংসারীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। ধুনি জ্বালিয়ে ধ্যান করা মানে কি? ধুনি জ্বালিয়ে ধ্যান করা মানে আরো বেশি আত্মায় স্থিত হওয়া। যত বেশি আত্মায় স্থিত হবে তত বেশি বাইরের কাজ করার ক্ষমতা জন্মাবে। নইলে তো পৃথিবীর সবাই কাজ করে, কিন্তু সন্ন্যাসীরা আলাদাভাবে কিভাবে কাজ করেন, আলাদা করে কাজ কিভাবে করেন। স্বামীজির একটা কথা পড়েছিলাম, খুব খুব সুন্দর লেগেছিল। বলছেন স্বামীজি যখন একটানা কাজ করতেন, টানা কাজ করে যাচ্ছেন, 7 দিন 8 দিন ভাবে কাজ করছেন, তারপর হঠাৎ করে কয়েকদিনের জন্য সম্পূর্ণরূপে ঘরে ঢুকে যেতেন। কোনো কথা নয়, কারোর সাথে কোনো কথা নয়, শুধু খেতেন আর ঘরে বসে থাকতেন। আধ্যাত্মিক কাজে শক্তি খরচ হয়, ভয়ঙ্কর শক্তি খরচ হয়। শুধু যে দৌড়ানো সেটা কাজ নয়, মানুষকে বেদান্ত বলা ভয়ঙ্কর শক্তি খরচা হয়। একজন আমাকে বলেছিলেন, তাকে ছোট করছি না, মানে তিনি একদিন আমাকে বলছেন যে আপনি আমাদের এখানে একটু অনুষ্ঠান করুন। তো আমি বলছি দেখুন, আমার তো 8:30 থেকে অনুষ্ঠান থাকে একটা বেদান্তের উপরে। তো বলছে আপনি 8টা থেকে অনুষ্ঠান করুন ওখানে, আমাদের এখানে, তারপর 8:30 থেকে ওখানে করবেন। এলাম না 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 না, এভাবে পারা যায় না, এটা বেদান্ত, এটা আধ্যাত্মিক বিষয়, মানে আমি মুখস্থ বলছি না। আধ্যাত্মিক কথা বলতে ভীষণ রকমের একটা একটা শক্তির যায়, ওরম ভাবে পারবো না আমি, মানে এটা কমার্শিয়াল কিছু নয় যে মুখস্থ করছি, মুখস্থ করে এসে বলছি, ওরকম নয়, ওভাবে হয় না। তো তেমনি আজকাল একটু একটু টের পাই যে আধ্যাত্মিক কথা বলতে গেলে কিভাবে একটা শক্তি যায়। তো এবার সেই শক্তি, স্বামীজি যখন টানা এরম ভাবে কথা বলছেন, কিছুদিন পুরো নিজের ভিতরে বসে যেতেন, মানে আত্মায় স্থিত হতেন, আত্মস্থ হতেন, তারপর আবার পূর্ণ উদ্যমে কাজে নামতেন। সব কাজের পিছনে কিন্তু ওই আত্মায় স্থিত হওয়া, শুধু আমি কাজ করব কাজ করব এইটা নয়। প্রথম হচ্ছে আত্মায় স্থিত না হলে, ওই গাছের নিচে ধুনি জ্বালিয়ে বসেছিলেন বলেই তিনি এভাবে দৌড়াচ্ছেন। কিন্তু যখন যেই কাজে হাত দেবেন সেই কাজ দুরন্ত ভাবে করবেন।
তো বলছি ইহাদের যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে তার উদ্যম দেখে লোকে অবাক হবে, এদের কাছে কাজ কি করে করতে হয়, সে বলছে কাজটাও কিভাবে করতে হয় সেটা সন্ন্যাসীদের থেকে শেখায়, যে এইভাবে কাজ করতে হয়। এই দেখ আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কার্যে নেমেছে। আজকে কাজ করছেন, কালকে গিয়ে অতি অবশ্যই তিনি ধ্যান ধারণায় আবার ডুবে যাবেন, কারণ নইলে ভিতরে শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু যখন স্বামীজি আদেশ দিয়েছেন, এটাও বিষয়, স্বামীজি তো তার গুরু নয়, তার গুরু ভাই। স্বামীজির প্রতি কতটা ভরসা থাকলে এবং স্বামীজিদের নিজের মধ্যে, স্বামীজি এবং ত্রিগুণাতীতানন্দজির মধ্যে কতটা পারস্পরিক ভালোবাসা থাকলে স্বামীজি আদেশ দিয়েছে বইয়ের টাকা অন্য কোথাও ব্যবহার হবে না, সে না খেয়ে দিন কাটাতে পারে, কতটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকলে এটা হতে পারে। আমার যতদূর মনে পড়ছে শিবানন্দজির একটা ঘটনা। শিবানন্দজি, যতদূর সম্ভব শিবানন্দজি বা কেউ একজন ঠাকুরেরই শিষ্য, তো স্বামীজি নিয়ম করে দিয়েছিলেন বেলুড় মঠ স্থাপনের পরে যে যে সকালবেলা ঘন্টা বাজানোর সময় উঠে প্রেয়ার করতে পারবে না, প্রার্থনা করতে পারবে না, যে তাকে সেদিনকে বেলুড় মঠ থেকে খাবার দেওয়া হবে না, তাকে সেদিনকে বাইরে থেকে ভিক্ষা করে খাবার জোগাড় করতে হবে। তো সেদিন স্বামীজিরই এক গুরু ভাই, তারক ওনার নাম, সন্ন্যাস নামটা আমার মনে পড়ছে না, মার্জনা করবেন, তারক সম্ভবত, উনি উঠতে পারেননি। তা ওনারও কিরম অভিমান শূন্যতা, উনি স্বামীজিকে গিয়ে বললেন যে নরেন, আমি তো উঠতে পারিনি, আজকে তো মঠে খাওয়া নেই, আমি বাইরে ভিক্ষা করতে যাচ্ছি। স্বামীজিও কিছু বললেন না, স্বামীজি তাকে ভিক্ষা করতে যেতে দিলেন। এদিকে স্বামীজি নিজেও খাননি। এই ভালোবাসার জন্যই স্বামীজিকে সবাই মানত। স্বামীজিকে অত্যাচার অনেক সহ্য করতে হয়েছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু এই ভালোবাসার জন্য, এই বড় হৃদয়ের জন্য কেউ কোনো কথা বলতে পারেনি স্বামীজির উপরে। স্বামীজি এসে তারক ভিক্ষা করে এসে দেখছে বেলা অনেক হয়ে গেছে, খিদেতে পেট চুই চুই, তখন এসে দেখছে স্বামীজি সুগারের রুগী। মনে রাখতে হবে, সুগারের রুগীকে কিন্তু নির্দিষ্ট সময় খেতে হয়, নইলে তার প্রাণ সংশয়ের অবস্থা পর্যন্ত হয়। এসে দেখছে স্বামীজি কিচ্ছু না খেয়ে এসে অপেক্ষা করছে কখন তারক ভাই আসবে, তারপর দুজন একসাথে বসে খাবে। তিনি ভিক্ষা নিয়ে এলেন, স্বামীজি উঠে জড়িয়ে ধরে বললেন, ভাই আজকে দুজন একসাথে ভিক্ষান্ন খাবো, চলো। স্বামীজি শাস্তি দিলেন, মঠের নিয়ম ভাঙতে দিলেন না, কিন্তু তার ভালোবাসার জায়গাটা দেখুন। কেন ত্রিগুণাতীতানন্দজি এভাবে খাটবেন না স্বামীজির কথায়? ভালোবাসায় সব হয়। ওই মায়ের ওই কথাটা আছে না, এটা ভীষণ মানি, যে জোর করে কায়দায় ফেলে, প্যাঁচে ফেলে কাউকে দিয়ে কিছু করা যায় না, ভালোবাসায় সব হয়। যদিও ভালোবাসায় খুব ব্যতিক্রমী বিচিত্র কিছু মানুষ আছে, তাদের ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, তারা সারা জীবনে কায়দাই করে যাবে। আপনি তাদের ভালোবাসবেন, তারা আপনার সাথে কায়দা করে যাবে। সেটা খুব কম, একজন দুজন, তার বেশি লোক আমি পাইনি আমার এইটুকু অব্দি জীবনে। আমি দেখেছি 99.99% লোক ভালোবাসাতেই কাত হয়, আর খুব কম লোক যারা সারা জীবন প্যাচ কষে। তো উপায় নেই, যারা প্যাচ কষে তাদের সাথে প্যাচ কষা ছাড়া রাস্তা নেই, যখন কষতে হয়। তো বলছেন যে আমার প্রতি আমি শুধু এটা বলেছি বলে সাকসেস করে তবে ছাড়বে, তোদের কি এমন রোগ আছে? স্বামীজি বলেছেন, হ্যাঁ, স্বামী শিবানন্দ মহারাজ, ঠিক 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 বলেছেন, শিবানন্দ মহারাজ তাপসী রয়। তারক মহারাজেরই কি সন্ন্যাস নাম শিবানন্দ মহারাজ ছিল? আমার ঠিক মনে নেই আর কি। আপনি একটু উত্তর দেবেন যদি সম্ভব হয়। বলছে তোদের কি এমন রোগ আছে? শিষ্য, কিন্তু মহাশয়, গেরুয়া পরা সন্ন্যাসীদের গৃহীদের দ্বারে দ্বারে ওই রূপে ঘোরা আমাদের চোখে কেমন কেমন ঠেকে। এই শিষ্যের একটা সমস্যা বারবারই রয়েছে। স্বামীজি যতই উত্তেজিত হয়ে তাকে রুমা ভট্টাচার্য, হ্যাঁ তাহলে ঠিকই, আমি প্রথমে শিবানন্দজি বলেছিলাম, ঠিকই আছে, তাহলে খুব বেশি বিস্মৃতি ঘটেনি। তো বলছেন যে গেরুয়া পরা সন্ন্যাসীদের গৃহীদের দ্বারে দ্বারে ওইরূপ ঘোরা কেমন একটা ঠেকে। এনার একটাই প্রবলেম, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজি যতই তেজস্বিতার সাথে কথা বলুক, উনি ঠিক পিছন টেনে কিছু একটা বলবেন, কিছুতেই উনি ঠিক ওই তেজের সাথে পাল্লা দিতে পারেন না, তার একটা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন থাকে। স্বামীজি কেন? পত্রের প্রচার তো গৃহীদেরই কল্যাণের জন্য, দেশে নব ভাব প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ স্থাপিত হবে। আচ্ছা, ধন্যবাদ তাপসী রয়, হ্যাঁ তারক মহারাজের নাম। ওই ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম বুঝি তুই সাধন ভজনের চেয়ে কম মনে করছিস? আমাদের উদ্দেশ্য জীবের হিত সাধন,
এই পত্রের আয় দ্বারা টাকা জমাবার মতলব আমাদের নাই। প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে টাকা জমানোর মতলব এটা দিয়ে আমাদের নেই। আমরা সর্বত্যাগী সন্ন্যাসী, মাগ ছেলে নেই যে তাদের জন্য কিছু রেখে যেতে হবে। সাকসেস হয়তো এর ইনকাম সমস্তই জীব সেবা কল্পে ব্যয়িত হবে। স্থানে স্থানে সংঘ গঠন, সেবাশ্রম স্থাপন, আরো কত কি হিতকর কার্যের উদ্বৃত্ত অর্থের সদ্ব্যয় হতে পারে। আমরা তো গৃহীদের মতন নিজেদের রোজগারের মতলবেতে এ কাজ করছি নি, শুধু পরহিতেই আমাদের সকল মুভমেন্ট করছি, এটা জেনে রাখবি। এ বলছে একজন সন্ন্যাসী, তার তো বেশ চোখ বুজে বসে থাকা উচিত ধুনি টুনি জেলে, তার বদলে এমনি গৃহস্থদের ঘরে ঘরে গিয়ে বলছে পত্রিকাটা নিন। এটা কি ভালো দেখাচ্ছে? তো তিনি বলছেন যে তখন যে হ্যাঁ, পত্রের প্রচার গৃহীদেরই কল্যাণের জন্য। স্বামীজি উত্তর দিচ্ছেন, বলছেন যে সন্ন্যাসীর অভিমানও ত্যাগ করে সে যাচ্ছে, তার কারণ ওই পত্র পড়লে গৃহীদেরই দুটো উপকার হবে। ত্রিগুণাতীতের কোনো উপকার হবে না, ওর যা হওয়ার হয়ে গেছে, ও ব্রহ্মজ্ঞানী বলি ওভাবে খাটতে পারছে। কিন্তু গৃহীরা যাতে ব্রহ্মজ্ঞান এই শব্দটুকু অন্তত বুঝতে পারে। ঠাকুর বলছেন ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। অন্তত এই লাইনটা যাতে শুনতে পারে, কানে শুনতে পারে। এই জীবনে হয়তো না হলো, 10 জন্ম পর হলো, কিন্তু যাতে অন্তত কানে যাতে ঢোকে, তার জন্য চেষ্টা। বলছে আমরা বিক্রি করতে চাইছি, তার মানে এই নয় যে এটার যে লাভ আসবে সেটা আমরা জমিয়ে রাখবো। স্বামীজি খুব সুন্দর বলছেন যে আমরা সর্বত্যাগী সন্ন্যাসী, আমাদের টাকা জমাবার মতলব নেই, আমাদের মাগ ছেলে নেই যে তাদের জন্য কিছু রেখে যেতে হবে। ওই যে বললাম, সংসার থাকলে রাখার প্রশ্ন। বিভিন্ন পাবলিশার্সের সংসার রয়েছে, তারা সেখান থেকে লভ্যাংশ নিয়ে সংসার চালাবেন, অবশ্যই চালাবেন, এটা তাদের ব্যবসা, এটা তাদের হক, এটা তাদের দাবি। কিন্তু এখানেই তফাৎ। সেখানে উদ্বোধন প্রকাশনী বলুন, কি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রকাশনী বলুন, কি অন্যান্য কোনো আধ্যাত্মিক সংগঠনের প্রকাশনী, তারা যে লাভটা করবে সেই লাভটা তারা আবার একটা বইয়ের কাজেই ব্যবহার করবে বা কোনো জীবহিত প্রকল্পে ব্যবহার করবে। তাদের নিজেদের তো কেউ নেই যে তার জন্য জমিয়ে টমিয়ে রেখে দেবে। বলছে আমরা তো গৃহীদের মতন রোজগারের মতলব এটাই কাজ করছি না। বলছে আমরা গৃহীদের মতন রোজগার করবো এইভাবে এই কাজ করছি না, এইটা জেনে রাখবি। পরহিতেই আমাদের সকল কার্য, এটা জেনে রাখবি। বলছে শুধু পরের হিতেই আমাদের সবার কাজ। শিষ্য তাহা হইল সকলে এভাবে লইতে পারিবে না। এ শিষ্যের এক বড় সমস্যা, যাই বলে তাতেই পিছন ধরে টানে। বলছে তা হলেও সবাই এভাবে নিতে পারবে না। স্বামীজি নাই বা পারলে তাতে আমাদের এলো গেল কি? আমরা ক্রিটিসিজম গণ্য করে কার্যে অগ্রসর হইনি। এটা খুব মূল্যবান কথা। কোনো একটা কাজ আমরা যখনই করব, জীবনের যে কোনো ক্ষেত্রে নতুন কোনো কাজ যখন আমরা করব, নতুন কোনো কাজ যখন আমরা আদেও করব, সেই কাজটা করতে গেলে আমাদের সবসময় কেউ ভালো কথা বলবে, পুজোর ডালি এনে সামনে ঘোরাবে, এমনটা ভাবা কিন্তু খুব মহাপাপ আর কি। কেউ আমাদের সামনে পুজোর ডালি এনে ঘোরাবে না। বরঞ্চ একজন যদি বলে ভালো, আর 99 জন বলবে খুব অন্যায় কাজ করছো, বিচ্ছিরি কাজ করছো, এটা ঠিক নয়। কিন্তু আমাকে আগে নিজের কাছে পরিষ্কার হতে হবে, আমি যেই কাজটা করছি আমি কেন করছি। আমি যেই কাজটা করছি সেই কাজটার ফলে অন্যের কি লাভ হচ্ছে। যদি আমার কাছে এই উত্তর পরিষ্কার থাকে, আমি যেই কাজটা কি করছি সেটা কি করছি, কেন করছি, এবং আমার এই কাজের জন্য অন্যের কোনো উপকার হচ্ছে কি, এবং তৃতীয় প্রশ্ন, আমার এই কাজের জন্য অন্যের ক্ষতি হচ্ছে না তো। এই 3টে প্রশ্নের উত্তর যদি আমার কাছে পরিষ্কার থাকে, তখন আমার বয়ে গেল অন্য লোকে কে কি বললো না বললো। 99 জন তো দাঁড়িয়েই থাকবে নিন্দা করার জন্য। 10 বছর পর তারাই আবার বলবে ভাগ্যিস তুমি একটা কি দারুণ কাজ করলে। কাজটা যখন সাকসেসফুল হয় তখন সবাই এসে ফুল ছেটায়, কিন্তু কাজটা শুরুর সময় একজনই হয়তো ফুল ছেটায় বা একটু কাঁধে হাত দিয়ে বলে হ্যাঁ চলো হবে, আর বাকি সবাই অনেক কিছু শুরু করে আর কি। স্বামীজি তাই বলছেন যে আমরা ক্রিটিসিজম গণ্য করে কার্যে অগ্রসর হইনি। ক্রিটিসিজম গণ্য করে, আমরা ক্রিটিসিজম হবে এটা ভেবে টেবে কার্যে অগ্রসর হইনি, আমরা কাজ করতে হবে তাই কাজ করেছি। মহাশয় এই পত্র 15 দিন অন্তর বাহির হইবে, আমাদের ইচ্ছা সাপ্তাহিক হয়। বলছে এটা এতক্ষণে একটা পজিটিভ কথা বলেছে, এতক্ষণ নেগেটিভ কথা বলছিল, পিছন ধরে টানছিল। যাই বলে তার পিছন ধরে টানে। এবার একটা ভালো কথা বলেছে যে 15 দিন অন্তর বেরোচ্ছে, আমাদের ইচ্ছা 7 দিন অন্তর বেরোক। স্বামীজি তা তো বটে, কিন্তু ফান্ডস কোথায়?
ঠাকুরের ইচ্ছায় টাকার জোগাড় হলে এটাকে দৈনিকও করা যেতে পারে, রোজ লক্ষ কপি ছেপে কলকাতার গলিতে গলিতে ফ্রি ডিস্ট্রিবিউশন করা যেতে পারে। স্বামীজির উৎসাহ ভাবুন। স্বামীজি বলছেন যে সে তো হতেই পারে, কিন্তু টাকা কোথায়, মূল বিষয়টা আমার ফান্ড নেই, তো যে এত টাকা পাবো কোথায় যে প্রত্যেক সপ্তাহে ছাপবো। বলছে ঠাকুরের কৃপায় যদি টাকার জোগাড় হয় তাহলে এটা রোদ ছেপে কলকাতার অলিতে গলিতে বিনামূল্যে আমরা দিতে পারি, কারণ ওতে মানুষের উন্নতির কথা লেখা রয়েছে। তাই স্বামীজি বলছেন বিনামূল্যে দেব। একটা পেপারে 2 টাকা দাম লাগে, কিন্তু স্বামীজি বলছেন পারলে বিনামূল্যে দিয়ে দেবো। আরে মানুষ ওঠ, মানুষের কানে এই কথা জানার দরকার। শিষ্য, আপনার এই সংকল্প বড়ই উত্তম। এতক্ষণে শিষ্য একটু পদে এসছে, একটু উজ্জীবিত হয়েছে। স্বামীজি, আমার ইচ্ছা হয় কাগজটাকে পায়ে দাঁড় করিয়ে দিয়ে তোকে এডিটর করে দেবো। কোন বিষয়টাকে প্রথমে পায়ে দাঁড় করাবার শক্তি এখনো হয়নি, সেটা করতে এইসব সর্বত্যাগী সাধুরাই সক্ষম। এরা কাজ করে করে মরে যাবে, তবু হটবার ছেলে নয়। তোরা একটু বাধা হলে, একটু ক্রিটিসিজম শুনলেই দুনিয়া আধার দেখিস। দিলেন স্বামীজি ঝাড় আচ্ছা করে। বিরক্ত করছিল খামোকা, ক্রিটিসিজম হ্যান ত্যান। তো স্বামীজি বলছেন যে যেহেতু শরৎচন্দ্র চক্রবর্তীর বাংলা ভাষা জ্ঞান ভীষণ সুন্দর, তার সংস্কৃতের ব্যবহার ভীষণ সুন্দর, বাক্যে সুললিত পণ্ডিত ছিলেন তিনি, তাই স্বামীজি বলছেন কাগজটা একটু দাঁড়িয়ে গেলে তারপর এডিটর করব। কারণ তার আগে করলে তোরা সামান্য ক্রিটিসিজম শুনলে চোখে অন্ধকার দেখবি। সন্ন্যাসীদের রোগ তোদের জন্মায়নি। যতই হোক সন্ন্যাসী একটা আলাদা থাক, গৃহস্থ হয়ে ওই থাকে যাওয়া যায় না। যতই বলা হোক গৃহস্থ সন্ন্যাসী হেনা তেনা, ওই থাকে যাওয়া যায় না। বলছেন যে এরা কাজ করে করে মরে যাবে, তবু হটবার ছেলে এরা নয়। শিষ্য, সেদিন দেখলাম স্বামী ত্রিগুণাতীত ঠাকুরের ছবি প্রেসে পুজো করিয়া তবে কাজ আরম্ভ করিলেন এবং কার্যের সফলতার জন্য আপনার কৃপা প্রার্থনা করলেন। এই আসল। বলছে কাজ শুরুর আগে কি করছে, সে খাটছে টাটছে সব করছে, তার ভিতরে অহংকার নিয়ে আমি এই করছি। যদি অহংকার থাকতো সে ঠাকুরের ফটো পুজো করতো না। বলছে প্রথমে প্রেসে কি করলো না, ঠাকুরের ফটো পুজো করলো, ঠাকুরের কাছে গুরুর কাছে কৃপা চাইলো, তারপর স্বামীজির কৃপা প্রার্থনা করলে তারপরে কাজ আরম্ভ করলেন এবং কার্যের সফলতার জন্য আপনার কৃপা প্রার্থনা করলেন। স্বামীজি, আমাদের সেন্টার তো ঠাকুরই, আমরা এক একজন সেই জ্যোতিকেন্দ্রের একটি রে। বলছে আমাদের সেন্টার ঠাকুরই, আমরা তার এক একটা ধারা, প্রত্যেকেই তার এক একটা ধারা। ঠাকুরকে পূজা করে কাজটা আরম্ভ করেছে, বেশ করেছে। কই আমায় তো পূজার কথা কিছু বললে না। স্বামীজি কি খুশি যে না সে গুরুকে পুজো করে কাজ শুরু করেছে। বলছে গুরুকে পুজো করে সে কাজ শুরু করেছে, বেশ করেছে, কিন্তু কই আমায় তো কিছু বললে না। শিষ্য মহাশয়, তিনি আপনাকে ভয় করেন। ত্রিগুণাতীত স্বামী আমায় কল্ল বলিলেন, তুই আগে স্বামীজির কাছে গিয়ে জেনে আয় পত্রের প্রথম সংখ্যা বিষয়ে তিনি কি অভিমত প্রকাশ করেছেন, তারপর আমি তার সঙ্গে দেখা করব। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কোথায় থাকলে এরকম একটা সম্পর্ক, এবং তাকে ভয়ও পায় কিন্তু তাকে ভালোবাসে। বলছে যে ভয় বলেনি, এবার সেই যে সংখ্যা প্রকাশ করেছে সেই গিয়ে জিজ্ঞাসাও করতে পারছে না ভয়ে যে কেমন হয়েছে। বলছে তুই গিয়ে একটু জেনে আয় যে তার কেমন লেগেছে। স্বামীজি, তুই গিয়ে বলিস আমি তার কার্যে খুব খুশি হয়েছি, তাকে আমার স্নেহাশীর্বাদ জানাবি, আর তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করবি, উহাতে ঠাকুরের কাজই করা হবে। যাতে তোরা তাকে যতটা পারবি সাহায্য করবি, তাতে ঠাকুরের কাজই করা হবে এবং জানাবি খুব সুন্দর হয়েছে। কথাগুলি বলিয়াই স্বামীজি ব্রহ্মানন্দ স্বামীকে নিকটে আহ্বান করিলেন এবং আবশ্যক হইলে ভবিষ্যতে উদ্বোধনের জন্য ত্রিগুণাতীত স্বামীকে আরো টাকা দিতে আদেশ করিলেন। ওই দিন রাত্রে আহারান্তে স্বামীজি পুনরায় শিষ্যের সহিত উদ্বোধন সম্বন্ধে আলোচনা করিয়াছিলেন। তো স্বামীজি এই কথাগুলো বলে যেহেতু কাজ ঠিক ভাবে এগোচ্ছে, ব্রহ্মানন্দজি প্রথম প্রেসিডেন্ট মঠাধ্যক্ষ, তাকে স্বামীজি ডাকলেন, ডেকে বললেন যে আরো যদি টাকার দরকার হয় উদ্বোধনে সে যেন টাকা দেয়। এবং সেদিনকে রাত্রে শিষ্য স্বামীজির সাথেই ছিলেন এবং তারপর আরো তার সাথে স্বামীজির কিছু সুন্দর কথা হয়েছে। সেইগুলো নিয়ে আমরা আজকে বৃহস্পতিবার, পরের রবিবার আলোচনা হচ্ছে না, আগে থেকে জানিয়ে রাখছি। পরের সপ্তাহটা একটু আলোচনা হয়তো হবে না, কারণ আমার কিছু
ব্যাপার রয়েছে। তারপর আবার যেদিন আলোচনা হবে পরের সপ্তাহটার পর থেকেই আবার নিয়মিত আলোচনা শুরু হবে, আপনারা অবশ্যই জানতে পারবেন। আর একটা জিনিস জানিয়ে রাখি, যারা আলোচনা রোজ শোনেন, ইদানিং ফেসবুকের পোস্টের রিচ ভীষণ কমে গেছে। আমরা পোস্টার দিচ্ছি কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না, বা লাইভ শুরু হলেও নোটিফিকেশন সবার কাছে পৌঁছাচ্ছে না। এই নিয়ে আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, ইনবক্সে আমাকে জানিয়েছেন যে ঠিকভাবে তারা নোটিফিকেশন পাচ্ছেন না। তো ইন্ডিয়ান মংসের সবকটি অনুষ্ঠানই সন্ধ্যে 8:30 থেকে হয়। আপনারা, আমার একটু কখনো কখনো দেরি হয়ে যায়, আমি চেষ্টা করছি আমার এই ভুলটাকে শুধরে নেওয়ার। সন্ধ্যে 8:30 নাগাদ আপনারা যারা নিয়মিত শোনেন, আপনাদের কাছে যদি নোটিফিকেশন নাও যায়, আপনারা তো দিনগুলো জানেনই, সোমবার আর বৃহস্পতিবার হচ্ছে স্বামী শিষ্য সংবাদের আলোচনা, আর মঙ্গলবার এবং শনিবার সুদেষ্ণা দ্য গ্রেটেস্ট ভগবানের জীবনী নিয়ে আলোচনা করছে। বুধবার দিন সন্ধ্যে 8:30 নাগাদ যোগাবাশিষ্ট সার নিয়ে আলোচনা হচ্ছে। তো আপনারা 8:30 নাগাদ যারা নিয়মিত শোনেন, একটু 8:30টায় খুলে দেখে নেবেন, কারণ অনেকের কাছেই নোটিফিকেশন পৌঁছাচ্ছে না। তো আজকে এই অবধি থাক। ইন্টারন্যাশনাল নরোত্তম দত্ত জিজ্ঞাসা করছেন, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে কি শ্রী শ্রী মায়ের জন্মোৎসব করা হয়? হ্যাঁ, খুবই সাড়ম্বরে মায়ের জন্মোৎসব করা হয়। তার কারণ ভগবানের যিনি গুরুদেব, তিনি স্বামী পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি সারদা মায়ের সাক্ষাৎ শিষ্য, এবং সারদা মায়ের জন্মদিন অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়, এবং সেদিনকে কিছু জীব সেবাকল্পেরও আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করি যতটুকু যা পারা যায় মানুষের জন্য করতে। ঠাকুরের জন্মতিথি, মায়ের জন্মতিথি এবং স্বামীজির জন্মতিথি, এই সবটাই পালন করা হয়। তা শাশ্বতী দেব বলছেন ইউটিউবের লিঙ্কটা দেবেন। ইউটিউবের লিঙ্ক পেজে দেওয়ার থেকে আমার মনে হয় ভারতের সাধক ও সাধিকা বলে আপনি শাশ্বতী দেব, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন, আপনি ওখানে ইউটিউবের সমস্ত ভিডিও পেয়ে যাবেন। শ্যামাশ্রী কাকিমা, কোথায় হয় এটা? তুমি কোন বিষয়ে জানতে চাইছো আমি বুঝতে পারছি না। কোথায় হয় এটা, মানে কোনটার বিষয়ে জানতে চাইছো? ইউটিউবের ইন্ডিয়ান মঙ্ক বলে কোনো কিছু নেই। ইউটিউবের ভারতের সাধক ও সাধিকা বলে একটি চ্যানেল রয়েছে, সেখানে এই আলোচনাগুলি আপলোড করা হয়, আপনি ওখানে সমস্ত আলোচনা পেয়ে যাবেন। তো শ্যামাশ্রী কাকিমা, তুমি কোথায় হয় এটা কি বলছো আমি ঠিক বুঝলাম না, মানে কোন বিষয়ে হয়, কোথায় হয়? তুমি আমাকে পরে নয় জানিও, বা এখানে জানিও। আচ্ছা, আর তো মনে হয় কোনো প্রশ্ন এখানে নেই। অলিভ কুমার বলছেন, বিশ্ব পরিমণ্ডল কি আদৌ ভালোবাসা দ্বারা পরিচালিত হচ্ছে? বিশ্ব পরিমণ্ডল মানে কি? মানে আপনি কি কোনো সংগঠনের কথা বলছেন? আমি জানি না, ওইরকম কোনো সংগঠনের নাম আমি শুনিনি। নরোত্তম দত্ত, ধন্যবাদ। আচ্ছা, মায়ের জন্মদিন পালন, শ্যামাশ্রী কাকিমা, মায়ের জন্মদিন পালন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রত্যেকটি আশ্রমেই পালন হয়। বিরাটিতে যে আশ্রম রয়েছে যেখানে ভগবান নিজে থাকেন, কখনো লেক গার্ডেন্স আশ্রমে, এবং বিশেষভাবে মেয়েদের আশ্রমে নিউ ব্যারাকপুরে মৈত্রী ভবন যেটা, সেখানে তো হয়ই। এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভারতবর্ষের যেখানে যেখানে আশ্রম রয়েছে এবং বিদেশেও যেখানে যেখানে আশ্রম রয়েছে, প্রত্যেকটি জায়গাতেই শারদা মায়ের জন্মতিথি, ঠাকুরের জন্মতিথি, স্বামীজির জন্মতিথি অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়। আজকে তাহলে এই অবধি থাক। খুব বেশি প্রশ্নের মনে হয় আজকে কোনো জায়গাও নেই। বেশ মানে জাগতিক বিষয়ে ঘেঁষা নিয়ে আলোচনা চলছে, খুব কঠিন তত্ত্বে স্বামীজি এখন ঢুকছেন না। পরের দিন দেখা যাক স্বামীজি শিষ্যের সাথে কি নিয়ে আলোচনা করেন। আপনাদের যে দিনগুলি বলে রাখলাম আশা করি মনে থাকবে। আর যা অনুষ্ঠান এখানে সন্ধ্যে 8:30 থেকেই হয় ইন্ডিয়ান মঙ্কস পেজে। নমস্কার।